স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। আলোচনায় আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আম জনতা দল, আম জনতা পার্টি গত ৮ মাসে এমন অন্তত ২৬টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে এসব রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আর এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, হঠাৎ এত নতুন দলের আত্মপ্রকাশ কেন? আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশের জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ এবং বাংলাদেশের আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই আসলে আপনারা যেহেতু আলোচনার বিষয়টা এরই মধ্যে জেনেছেন, শওকত মাহমুদ, আপনার কাছে একটু আসলে জানতে চাই যে এই যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে, এই রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ আসলে কেন এবং তাদের উদ্দেশ্যটা কি? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখবেন, যখন কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব সফল হয়, এরপরে নানা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে থাকে। আমাদের ৫ই আগস্টের পর থেকে যত রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে যে তারা দীর্ঘদিন নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন পায়নি, এখন পাচ্ছে। দ্বিতীয়ত, যারা আগে নিবন্ধন পায়নি তারা আদালতে মামলা করেছে এবং উচ্চ আদালতের নির্দেশও নিবেদন পাচ্ছে। এর বাইরে কতগুলো দল একদম নতুনভাবে গঠিত হয়েছে। নতুন দল গঠনের প্রণোদনা এটা সবসময় ছিল এবং বাংলাদেশে যেহেতু একটা দ্বিদলীয় রাজনীতির চক্রে ছিল এবং এই আওয়ামী লীগের বিদায়ের পরে অনেক দলই আত্মপ্রকাশ করতে চাচ্ছে। এর একটি কারণ হচ্ছে বাংলাদেশের বড় দলগুলো, যে বিদ্যমান দলগুলো, তারা একটি কোয়ালিশন রাজনীতির প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। বিএনপি সমমনা বা জাতীয়তাবাদী বিশ্বাসী দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের চেষ্টা করছে এবং বিএনপি যেহেতু ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচিত হলে পরে একটি জাতীয় সরকার করবে তাদের পছন্দের দলগুলো নিয়ে, এবং এই জাতীয় সরকার গঠনের ঘোষণার পর থেকে আমরা দেখছি কিছু দল আত্মপ্রকাশ করছে। হয়তো তারা কোয়ালিশনের জন্য একটি বা দুটি সিট নিতে পারে, বা এগুলো ম্যাক্সিমামই এক নেতা সর্বস্ব দল, এবং নিয়ে তারা হয়তো জাতীয় সরকারে যোগদান করতে চায়, এরকম একটা আকাঙ্ক্ষা আছে। অপরদিকে জামাতে ইসলামীও কিন্তু ইসলামী দল বা ইসলামী দলের বাইরের দলগুলো নিয়েও একটা আলাদা জোট করতে চাচ্ছে। মূলত ধারণা হচ্ছে যে আগামী নির্বাচনে এই দুটি জোটের মধ্যেই বোধহয় নির্বাচন হবে এবং যেই জোট ক্ষমতাসীন হবে কোয়ালিশন থেকে তারা মন্ত্রিসভায় জায়গা পাবে বা সংসদে আসন পেতে পারে। এটা একটা কারণ হচ্ছে যে আমরা দেখছি আকস্মিকভাবে দল গঠন হচ্ছে। এখন এই দল গঠনের পেছনের নেপথ্যে আরও পলিটিক্যাল ফিলোসফি আছে। আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ জনতা পার্টি। আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি নিজেদের মধ্যে একটা নতুন দল গঠন করা যায় কিনা, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেখেছি যে গণ অভ্যুত্থানের চেতনা এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার এই সম্মিলিত যোগফলে আমরা একটি নতুন দল করতে পারি। এজন্যে যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার মতো প্রচলিত রাজনৈতিক দলগুলোর আমার মনে হয় যে খুব একটা আগ্রহ নেই এবং খুব একটা অনীহাও নেই। কথাটা এই কারণে বলছি যে এই গণ অভ্যুত্থানটি হয়েছে একটা অরাজনৈতিক নেতৃত্বে ছাত্রদের। রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ মালিকানা দাবি করতে পারছে না, যদিও তাদের ভূমিকা ছিল অনানুষ্ঠানিকভাবে এই গণ অভ্যুত্থানের পেছনে। সেই কারণে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, আমরা যে কারণটি আগে বলেছি যে বড় দলগুলো এখন ছোট দলগুলোকে প্রায় খেয়ে ফেলছে, এই অর্থে যে মাৎস্যন্যায়ের মতো, যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তো ছোট দলগুলোকে তারা সব কিছু হাতে নিয়ে নিতে চাচ্ছে। তৃতীয়ত, বাংলাদেশের জনগণের পক্ষে অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি ছাত্রদের যে অভিভাবকরা ছিলেন তাদের পাশাপাশি একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী আছে রাজনীতি সচেতন, কিন্তু তারা কোনো দলে যোগদানের ক্ষেত্রে তাদের এই মুহূর্তে বড় দলে যোগদানের ক্ষেত্রে তাদের, আমি বলবো যে এক ধরনের অনাগ্রহ ছিল। জনাব রফিকুল মাহমুদ, আমি আবারও আপনার কাছে ফিরবো। আমার বাক্যটা শেষ করে নিই। সেই কারণে আমি মনে করি যে দল গঠনের তারা উৎসাহী হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনার যে
পররাষ্ট্র বিষয়ে যে একটা চেতনা, যেটা আমরা ভারত আমাদের এই ফ্যাসিবাদকে, পতিত ফ্যাসিবাদকে এই পররাষ্ট্র বিষয়টা নিয়ে আমরা আবারও আপনার কাছে প্রশ্ন রাখবো, নিশ্চয়ই প্রশ্ন রাখবো। এবারে আমি একটু জনাব রফিকুল আমিন, আপনার কাছে আসলে জানতে চাই, এটা আসলে সাধারণ মানুষের প্রশ্ন। সাধারণ মানুষ জানতে চায় যে হঠাৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত রফিকুল আমিনের এই রাজনীতিতে নাম লেখানোর কারণ কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে, আমি ব্যবসায়ী হিসেবে অনুপস্থিত প্রায় 13 বছর। তো আমার ব্যবসায়িক পরিচিতি হারিয়ে গিয়েছে এবং আমি অন্যায় অবিচারের শিকার হয়েছি, নির্যাতিত হয়ে জেল খেটেছি, আমার ফ্যামিলিকেও জেলে নেওয়া হয়েছে। তো আমার তখন মনে হয়েছে আমার মতো এরকম অনেক নির্যাতিত লোক আছে, যেমন আমার অনেক কর্মচারীকে গুম করা হয়েছে, আয়নাঘরে নেওয়া হয়েছে, প্রচুর নির্যাতনের শিকার হয়েছে আমার লোকেরা। আমি তখন জেলে বসে আমার মনে আছে 2022 সাল থেকে আমি পরিকল্পনা করছি যে যেই সরকারি ক্ষমতায় থাকুক আমি চেষ্টা করব একটা জনতার মঞ্চের মতো একটা জনগণের আশা আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জননিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, এইগুলা নিয়ে আমি চিন্তা করি। তখন ভাবতেছি যে আমি একটা রাজনৈতিক দল করব। এমন না ব্যাপারটা যে বিগত স্বৈরাচারী সরকার চলে গেছে তাই আমি একটা সুযোগ নিচ্ছি, ব্যাপারটা তেমন না। কিন্তু যে কারণে দেখেন আমি কিন্তু গঠনতন্ত্র লেখা এবং তৈরি করা এগুলো নিয়ে কাজ করছি গত 2-3 বছর, আমার দলের নাম সহ। আমার অনেক উইটনেস আছে, এগুলো জেলখানার ভিতরে অনেক আসামি বন্দী আছে যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে আপনি জেলে বসে রাজনীতি করার চিন্তা করতেছেন। আসলে আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে মজলুম লোকের পক্ষে, মজলুম জনতার পক্ষে একটা মঞ্চ তৈরি করা, যেখান থেকে আমার ভয়েসটা জায়গা মতো যাবে, একটা ভয়েস তৈরি করা, একটা আওয়াজ তোলা যে আমরা নির্যাতিত হচ্ছে, আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন চাই। এটা আমাদের 1 নম্বর ম্যান্ডেট। নিশ্চয়ই আমরা আপনার উত্তরটি বুঝতে পেরেছি। একটু যদি বলেন যে আসলে এই সাধারণ মানুষের যেই বিগত সময়গুলোতে 8 মাসে 26টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, এই 26টি রাজনৈতিক দলের নামগুলো নিয়েও কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। নিউক্লিয়াস পার্টি হচ্ছে, তারপর ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি হচ্ছে, সমতা পার্টি হচ্ছে, আপনার যে রাজনৈতিক দল আম জনতা পার্টি, সেটা নিয়েও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের লেখালেখি হয়েছে। তো এই নামটাকে আসলে বেছে নেওয়ার মূল উদ্দেশ্যটা কি? দেখেন, আমার নামের সাথে পুরোপুরি কারোর সাথে মিল নেই। প্রথমত যেই কয়েকটি দল আছে আপনি যদি তাদের সাথে আপনি তুলনা করে দেখেন, আমার এক জায়গায় হয়তো মিল আছে সামান্য, সেটা হচ্ছে আম জনতা, এই শব্দটুকু মিল আছে। আর শেষের দিকে আমার পার্টি, শুরুতে আমার বাংলাদেশ। আপনি দেখবেন কথায় কথায় বলি আমার নাম রফিকুল আমিন, আবার রফিকুল ইসলামও আছে, রফিকুল আলমও আছে, তার আগে মোহাম্মদ থাকে। আমরা কিন্তু 3 জন ব্যক্তি, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল আমিন। এখানে এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে 3 জনের নামে কেন রফিকুল আছে, তাই না? এটা একটা সাধারণ ব্যাপার যে আপনি কোনো সময় একটা অংশকে দাবি করতে পারেন না যে এটা আপনার নাম, তাই না? এটা কমন। এখানে যেহেতু আমরা সবাই সমমনা, যারা আমি মনে করি যারা আমার সাথে অন্যান্য দল আছে, তাদের বোধহয় আমার মতো একই চিন্তাধারার রাজনীতি, তারাও জনতার পক্ষে কথা বলতে চায়। আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলবো যে তারাও সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমিও সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সময়। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। জনাব শওকত মাহমুদ, আপনি বলছিলেন যে পররাষ্ট্র বিষয়ে কিছু কথা, এই যে নতুন দল গঠন এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি, এটা আসলে কিভাবে প্রভাবিত করতে পারে কিনা? দেখুন, আমাদের গণঅভ্যুত্থানের চেতনার একটি বড় অংশ ছিল ভারতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। কারণ ভারত খুনি হাসিনার ফ্যাসিবাদকে পোষণ করেছে, তোষণ করেছে এবং তার বিনিময়ে বাংলাদেশের বহু কিছু নিয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বিগত সরকার ভারতের একটি দাস সরকারে পরিণত হয়েছিল। এই গণঅভ্যুত্থানের ছাত্ররা পরিষ্কার বলেছে যে তারা এই ভারতকে মনে করে যে বাংলাদেশের এক ধরনের প্রতিপক্ষ, শক্তিশালী প্রতিপক্ষ। কিন্তু আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানের পরে যখন নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হলো, তখন বড় দলগুলো মনে করতে শুরু করলো যে ভারতের মৃদু সমর্থন ছাড়া তারা বোধহয় ক্ষমতায় যেতে পারবে না। সেই কারণে খুব সতর্কতা অবলম্বন শুরু করলো। তারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে কিছু বলে না এবং তারা, আমরা দেখছি যে গাজায় যখন গণহত্যা শুরু হয় সেই সময় দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু মনে করে কি না সেই কারণে সেইভাবে প্রতিবাদ করেনি। কিন্তু গণহত্যা শেষ হয়ে যাওয়ার পরে 3-4 দিন ধরেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এমনকি ইসলামী দলগুলোর মধ্যেও আমরা লক্ষ্য করেছি যে ভারতের যে ভেতরে যে উগ্র সাম্প্রদায়িকতা
এবং এই আমি বলবো যে মুসলমানদের উপর যে ধরনের নির্যাতন হয়েছে সেই ব্যাপারেও তারা কিন্তু খুব একটা মুখ খুলেনি, এমনকি ইসলামী দলগুলোর একটা বড় অংশ করেনি। সেই কারণে আমি মনে করছি যে বাংলাদেশের এই পররাষ্ট্র বিষয়ে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের বিষয়ে যে একটি মানে সুনির্দিষ্ট বার্তা দিয়েছে, সেই বার্তাকে ধারণ করার কিন্তু আমাদের একটি জরুরি রাজনৈতিক কর্তব্য। আমরা মনে করি বাংলাদেশে মানুষ মনে করে যে জনগণ যদি যাকে ম্যান্ডেট দিবে সেই ক্ষমতায় যাবে। ভারত, যুক্তরাষ্ট্র, জনগণের এই ম্যান্ডেট নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ে আমরা খুব পরিষ্কার ভূমিকা রাখতে চাই। জনাব রফিকুল আমিন, একটু বলবেন যে নতুন যে রাজনৈতিক দলগুলো তাদের যেই 8 মাসে যে 26টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, তাদের প্রত্যেকের প্রতি আসলে সম্মান রেখে জানতে চাই আসলে যে তারা আসলে কি নতুন কিছু দিতে পারবে, নাকি দিন শেষে দেখা যাবে যে সেই পুরনো যে জোটের রাজনীতি, পুরনো রাজনীতির যে পথ বাংলাদেশ এতদিন ধরে দেখে এসেছে এবং 5 আগস্টের আগে দেখে এসেছে সেগুলোতেই হাঁটবে? তখন কি আসলে সাধারণ মানুষ কোনোভাবে আশাহত হবে কিনা, কি মনে করছেন? আমি স্ট্রংলি বিশ্বাস করি পারবে, এবং এদের যে দৃষ্টিভঙ্গি, অ্যাটিচিউড, আমি তো অনেক দিন ধরে দেখে আসছি। আমি কিন্তু অন্যান্য দলগুলোর কিন্তু সংবাদ এবং তাদের যে কথাবার্তা, বক্তব্য আমি দেখেছি, আমার কাছে পছন্দ হয়েছে। আমারও অনেক এজেন্ডা এদের সাথে মিল আছে। আমি মনে করি তারা সফল হতে পারবে, আমিও সফল হতে পারবো ইনশাল্লাহ। কিন্তু অভিজ্ঞতা একটা বড় জিনিস, সেই জায়গা থেকে দেখা গেছে অনেকেরই রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং গণমাধ্যম বিভিন্ন সাধারণ মানুষের সাক্ষাৎকার নিয়েছে। তারা যেটা বলছে যে যেরকম একটি গণমাধ্যমে একজন ভ্যান চালক বলেছে যে বাংলাদেশে 10 জন নিয়েও একটা রাজনৈতিক দল গঠন করা যায়, এই ধরনের রাজনৈতিক দল তারাও করতে পারবে। এখানে চা বিক্রেতা একজন বলেছে যে রাস্তায় মিছিল হয়, এই মিছিল আসলে কারা করছে, কি তাদের উদ্দেশ্য, কিছুই তারা জানেন না, এটা তাদের ওপরে কোনো ধরনের প্রভাব ফেলে না। আপনার মতামত? দেখেন, আমিও দেখেছি এটা। অভিজ্ঞতাই কিন্তু রাজনীতি করার জন্য প্রধান স্তম্ভ নয়। রাজনীতি করার জন্য প্রধান স্তম্ভ হচ্ছে সৎ ইচ্ছা। আপনি যদি সৎ ইচ্ছার সাথে কাজ করেন, অভিজ্ঞতা আপনার হয়ে যাবে কাজ করতে করতে। চাকরি ক্ষেত্রেও দেখেন, আপনি যখন প্রথমে নিয়োগ পেয়েছেন, আপনি অভিজ্ঞতা দিয়ে যদি মূল্যায়ন করতে যান তাহলে কারোই চাকরি হবে না। তেমনি রাজনীতি দলের সবাই যদি অভিজ্ঞতা নিয়ে নামে রাজনীতি করার জন্য, তাহলে রাজনৈতিক দল কখনো গঠন হবে না। প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু প্রত্যেকটা নেতা কিন্তু প্রথম শুরু করেছেন জীবনে, তাদের অভিজ্ঞতা হয়েছে পরে। অভিজ্ঞতাটা ভালো থাকলে কিন্তু জরুরি নয়। জরুরি যেটা, সেটা কি জানেন? সততা, সদিচ্ছা, দেশপ্রেম এবং জনগণের পক্ষে স্ট্যান্ডিং নেওয়া। আমি জনগণের পক্ষে স্ট্যান্ড নিতে চাই, এটার জন্য আমার অভিজ্ঞতার দরকার নেই। আম জনতা পার্টি সাধারণ মানুষের জন্য আসলে কি করতে চায়? এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যে 7টা দফা স্থির করেছি, তার মধ্যে প্রথমটাই হচ্ছে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারপরেরটা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা, এরপর হচ্ছে নিরাপদ খাদ্য, নিরাপদ সড়ক, এগুলো নিশ্চিত করা, এবং নিরাপদ মানে সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করা। প্রান্তিক পর্যায়ে আমরা যেটা করবো চিন্তা করেছি, প্রান্তিক পর্যায়ের গরিব যারা আমজনতা, তাদের স্বাস্থ্যসেবা বিনামূল্যে করার একটা উদ্দেশ্য আমাদের আছে। এরপর আছে শিক্ষা ব্যবস্থা একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে করতে হবে, কারণ শিক্ষা কিন্তু মানুষের জন্মগত অধিকার। এটা কোনোদিন একটু জানতে চাই যে এই যে জনগণের আস্থার কথা বলছেন, জনগণের আস্থাটা আসলে কি করে আসবে? কারণ আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ডেস্টিনি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা সাধারণ মানুষের ভেতরে আছে, এবং যখন আম জনতা পার্টির আত্মপ্রকাশ হয়েছে তখন এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এখন মানুষ আসলে জানতে চায় যে তারা আসলে এই এত বড় ঘটনার পরে আবার কি করে তারা আসলে তাদের আস্থার জায়গাটা। আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আলোচনার সমালোচনা হয়েছে, একবারও বলেন নেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে আমি অপরাধী। আলোচনা সমালোচনা করতেই হবে, সমালোচনা না করলে প্রকৃত জিনিসটা জানা যায় না। আমার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার যে নাটক তৈরি করেছে, আমাকে কনভিক্ট করেছে, আমাকে দিয়ে যে নাটক করেছে, আপনি জানেন বাংলাদেশের বৃহত্তম একটা দলের চেয়ারম্যানকে পর্যন্ত ভিকটিম করা হয়েছে, ওনাকেও তো অপরাধী বানানো হয়েছে। তাই বলে কি এটি সঠিক ছিল? ছিল না। এইভাবে আমাকে এমনভাবে সেট আপ করা হয়েছে যাতে আমাকে সাধারণ মানুষের কাছে কালার করা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আপনি কি একবারও নিজেকে প্রশ্ন করেননি যে এতগুলো লোক, প্রায় 45 লক্ষ লোক আমার ছিল, গ্রাহক ছিল, 45টা লোক পাওয়া গেল না আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য? 45টা লোকও তো পাওয়া যায়নি। তাহলে আপনি বলবেন যে অভিযুক্ত করেছে। খেয়াল করে দেখেন, ওরা কিন্তু আমাদের নয়, গ্রাহক নয়। ওরা কোনো একটা ছোটখাটো রাজনৈতিক দলের সদস্য একটু ক্ষোভে পড়েছে, অভিমান করে আমার বিরুদ্ধে 2-4 জন কথা বলেছে, এদেরকে আমি মুখ চালাচ্ছি। এইটা দিয়ে কিন্তু আপনি আমাকে মূল্যায়ন করতে পারেন না। আরেকটা কথা বলি, রাজনীতিতে কিন্তু আপনি 100 ভাগ সমর্থন পাবেন, সেটা কিন্তু রাজনৈতিক দল নয়।
যেই রাজনৈতিক দলের সমালোচনা হয় না, রবি ঠাকুর বলেছেন তুমি একটা কাজ শুরু করেছো, তোমার সমালোচনা হচ্ছে না, নিন্দা হচ্ছে না, কাজটা ছেড়ে দাও। আর যদি দেখো তুমি নিন্দিত হচ্ছে, তোমার সমালোচনা হচ্ছে, কাজটা দ্বিগুণ উৎসাহে চালিয়ে যাও, তুমি সঠিক কাজ করছো। আপনার বক্তব্য নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা প্রযত্নে বাংলাদেশে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন ডিবিসি নিউজে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আজকের আমাদের আলোচনার মূল বিষয়, হঠাৎ এত নতুন দলের আত্মপ্রকাশ কেন? বাংলাদেশে বর্তমানে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এগুলোর অনেকগুলোর নামই এখনো পর্যন্ত কেউ জানে না। তার উপর অভ্যুত্থানের পর হিড়িক লেগেছে নতুন দল গঠনের। মূলত ভোটের সময় জোট রাজনীতির সঙ্গে এর প্রবণতা সংযোগ রয়েছে এমনটা মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নির্বাচনে এগিয়ে এলে এ ধরনের দল গঠনের তোড়জোড় দেখা যায়। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ এবং বাংলাদেশের আম জনতা পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। আমরা আবারও ফিরেছি আমাদের মূল আলোচনায়। জনাব শওকত মাহমুদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে নতুন দলের আত্মপ্রকাশ আসলে কতটা জরুরি? এটা এই যে নতুন দলগুলো আসছে, সেই দলগুলোকে আসলে পুরনো দলগুলোর সাথে কোনোভাবে একসাথে কাজ করতে পারতো কিনা? আর যদি না পেরে থাকে তাহলে এই না পারার কারণটাই বাকি। দেখুন, প্রথমে আমি একটি কথা বলে নিই। জনাব রফিকুল আমিন সাহেব এবং আমরা বিগত সরকারের সময় জুলুমের শিকার হয়ে জেল খেটেছি, একসঙ্গে আমরা জেলে ছিলাম। এবং ওনার উপর যেই অভিযোগ আরোপ করা হয়েছিল, একটা ভুয়া অভিযোগে ওনাকে দীর্ঘদিন ধরে জেল খাটানো হয়েছে। আমিও প্রায় 1.5 বছর জেল খেটেছি। তখন আমি বিএনপির উপদেষ্টা ছিলাম, চেয়ারপারসনের, পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলাম। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে নতুন রাজনৈতিক দলগুলো হচ্ছে, প্রত্যেকটি রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ করে, আমাদের অভিজ্ঞতা বলে, আত্মপ্রকাশের সময় তারা কিন্তু একটা আত্মপ্রকাশের একটা বয়ান সম্বলিত একটা ইশতেহার প্রকাশ করে। যেগুলো নতুন এসছে তারা কিন্তু কেউ কোনো ইশতেহার প্রকাশ করেনি। এনসিপি করেছে, খুব সংক্ষিপ্ত একটা বয়ান দিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ জনতা পার্টি কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক ইশতেহার দিয়েছি যে কেন আমরা এই রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি, এবং বাংলাদেশের ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস, রাজনীতির ইতিহাসও আমরা সেই সঙ্গে তুলে ধরেছি। এখন আপনি যে বলছেন যে নতুন দলগুলো হচ্ছে, তারা কি নিবন্ধিত দলগুলোর সঙ্গে কাজ করতে পারছে কিনা? আপনি দেখবেন যে 50টির মতো যদি নিবন্ধিত দল থাকে, তাদের অধিকাংশই সম্পূর্ণ নিষ্ক্রিয় দল, এবং এসব দলের কোনো রাজনৈতিক তৎপরতা নেই, আপনি অফিস খুঁজলেও পাবেন না। তারা নিবন্ধন নিয়ে রেখেছে এবং এটাকে জাস্ট ট্রেড লাইসেন্সের মতো ব্যবহার করে, যে নির্বাচন এলে মনোনয়ন দেওয়া হবে, 300 আসনে প্রার্থী দেব, এগুলো বলে বিভিন্ন প্রার্থী লোককে কাছ থেকে তারা সহযোগিতা নেয়, এবং বড় দলগুলোর সঙ্গে তারা নেগোশিয়েট করে, আমাকে যদি 5টা আসন দেন, 5টা আসনই তারা দেখবেন যে কাউকে বিক্রি করে দিচ্ছে যেই মার্কা। এগুলো আমরা অতীতে দেখেছি। তো এই সব দল যেগুলো নিষ্ক্রিয় নয়, এদের সঙ্গে যে নতুন যে দল হয়েছে, এগুলোর তো মোটামুটি অধিকাংশের হয়তো কিছুটা তৎপরতা আছে, কিন্তু বাকিগুলো যেসব নাম আপনারা দেখবেন, জাস্টিস পার্টি, অমুক পার্টি, গণফ্রন্ট, কোনো তৎপরতা নেই, কোনো বিবৃতিও নেই, এবং একটি সামান্য আলোচনা বা দলের যে কাউন্সিল করা সেগুলো নেই। তো নির্বাচন কমিশন এদের বিষয়ে কিন্তু একবার লাইসেন্স দেওয়া হয়ে গেলে সেই সব রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কীভাবে চলছে সেগুলোর কোনো মনিটরিং নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো নিবন্ধনের পক্ষপাতী নেই, কারণ 2008 সাল থেকে এই আইনটি করা হয়েছে, যে জাস্ট 11 সরকার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করেছিল। এবং যেই দলগুলো আপনার আসছে, আমার কথা হচ্ছে যে যদি রাজনৈতিক দলগুলোকে মনিটরিং করতে হয়, তাহলে পৃথক বিধিমালার মাধ্যমেই কিন্তু এটা করা সম্ভব। তার রেজিস্ট্রেশন থাকবে কি থাকবে না, এগুলো বিচার বিবেচনার কোনো বিষয়ই না। কিছু কিছু দল বলেছে যে নিবন্ধনের কী প্রয়োজন, এবং আমি মনে করি যদি ফ্রি ফেয়ার ইলেকশন এবং একটা যদি লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশন করতে চান, তাহলে যে রাজনৈতিক দল গঠনের ইচ্ছা পোষণ করা এবং এটা সাংবিধানিক অধিকার, আমি রাজনৈতিক দল গঠন করতে পারি। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে রাজনৈতিক দল গঠন করতে গেলে আমাকে ছাত্রনেতা হতে হবে, যুব নেতা আগে থাকতে হবে, অমুকই থাকতে হবে, বা উকিল হতে হবে, ব্যারিস্টার হতে হবে, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না আছে। তারপরে আমি মনে করব যে নতুন যেসব দল হয়েছে, সেই সব দলের মধ্যে যদি কেউ কেউ মনে করে থাকেন যে তারা কোনো সুবিধা প্রাপ্তির আশায় তারা দল করছেন, তাহলে ভুল করবেন।
কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার বা তার সরকারের বিভিন্ন এজেন্সি অতীতে রাজনৈতিক দলগুলো নিয়ে যে খেলাধুলা করেছে এগুলো খেলাধুলা সুবিধাভোগের প্রশ্নটাই আমি আসলে জনাব রফিকুল আমিন আপনার কাছে রাখতে চাই। সাধারণ মানুষের মনের ভেতরে একটা বদ্ধমূল ধারণা আছে যে রাজনীতি করলে খুব দ্রুত লাভবান হওয়া যায় এবং রাজনীতি করলে খুব দ্রুত টাকা পয়সা কামানো যায়, রাজনীতি করলে ব্যক্তিগতভাবে একটা ভালো রকম প্রভাব খাটানো যায়, অর্থাৎ হচ্ছে গিয়ে যে রাজনৈতিক অর্থনীতির বিষয়টা এটার সাথে জড়িত। আপনি কি মনে করছেন? এটা সবার ক্ষেত্রে নয়, অন্তত আমাদের ক্ষেত্রে তো নয়। প্রথমেই বলতে চাচ্ছি, রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার। আমরা কে রাজনীতি করতে পারবো কে পারবো না এই ধরনের কোনো ল বাইন্ডিংস নেই। বরং আমি মনে করি এতগুলো রাজনৈতিক দল করার যে সুযোগ পেয়েছে, এতে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেছে বর্তমান সরকার যথেষ্ট উদার এবং গণতান্ত্রিক পর্যায়ে আছে, যে কারণে এতগুলো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সুযোগ দিয়েছে। যদি আমরা একটু পিছনে যাই, এই সুযোগ আগে ছিল না। আচ্ছা, কে রাজনীতি কিভাবে করবে এটা সম্পূর্ণ নির্ভর করবে তার দৃষ্টিভঙ্গি, তার আদর্শ উদ্দেশ্যের উপরে। আমি আমারটা বলবো, আমি অন্যের সমালোচনা করে সময় নষ্ট করার মতো আমার সময় নেই। আমি মনে করি আমরা 7টা দফার উপরে রাজনীতি করছি এবং একটা দফা হচ্ছে 1 নম্বর দফা, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করা। দ্বিতীয় দফা হচ্ছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয় দফা হচ্ছে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা তৈরি করা। এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা। পরিবেশ আমরা দূষণ বন্ধ করার জন্য আমরা যত রকমের স্টেপ আছে নেব এবং আমরা নিজেরাও কিন্তু বৃক্ষায়ন করে আসতেছি অনেকদিন ধরে। আমাদের রাজনীতির একটা কিন্তু দফা আছে, আমরা দেশব্যাপী বৃক্ষায়ন করব এবং সমস্ত দূষিত যে সমস্ত বাস গাড়ি ইন্ডাস্ট্রি আছে এগুলো বন্ধ করার জন্য আমরা নিরুৎসাহিত করব, আমরা বাধা দেব না, নিরুৎসাহিত করব, বুঝাবো যে এটা করো না, এটা করলে। দেখেন, আমি মনে করি আপনি যদি কাউকে বাধা দেন সে কিন্তু এটা বন্ধ করবে না যতক্ষণ না তাকে আপনি মোটিভেট করেন। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমি মোটিভেট করব তাদেরকে, এবং আমি প্রকৃতই রাজনীতি করতে আসছি। আমার এখানে প্ল্যান এটা না যে আমি নির্বাচন করে কয়েকটা আসন থেকে আমি ভবিষ্যতে আম জনতা পার্টি কি আসলে জোটের রাজনীতিতে যুক্ত হবে কিনা, মানে এটা ভবিষ্যতে বলে লং রানে আসলে চিন্তা এটা ভবিষ্যতে বলে দেবে আমরা এককভাবে দেব না কারোর সাথে যাব। কারণ কারোর সাথে যেতে হলে আমার মতাদর্শের সাথে তার মতাদর্শের একটা মিল থাকতে হবে। যদি মিল না থাকে আমরা একাই যাব, যদি কেউ না যায় তো আমি একলা চলে যাই, তাই না? এখন এটা বলে দেবে ভবিষ্যৎ। আমরা তো মাত্র জন্ম নিচ্ছি, এখনো শিশু, বেবি, তাই না? আমরা এখন যেদিকে ফোকাস করতেছি সেটা হচ্ছে জনসম্পৃক্ততা, জনসংযোগ। আমরা কিন্তু প্রচুর জনসংযোগ করে ফেলেছি ইতিমধ্যে। আপনি যদি জানতে চান, অন্তত 15-20 হাজার সমর্থকের আমাদের রেসপন্স এসেছে, একেবারে স্বপ্রণোদিত। এবং আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ যখন নিজের থেকে বলে যে আমরা এই প্ল্যাটফর্মে আসতে চাই, একদম প্রান্তিক পর্যায় থেকে। আমরা কাউকে কিন্তু দাওয়াত দিচ্ছি না, আসতে চাচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো রেসপন্স মনে হয়েছে এবং আমি খুব আশাবাদী যে আমরা খুব ভালো করবো ইনশাআল্লাহ। এটা তো বুঝলাম, কিন্তু জনাব রফিকুল আমিন, সাধারণ মানুষের ভেতরে একটা প্রশ্ন আছে যে ইতিমধ্যেই কিন্তু 50টির বেশি রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু যেগুলোর আসলে কোনো সুফল সাধারণ মানুষ পায়নি, হাতে গোনা কিছু ছাড়া। তো সাধারণ মানুষ নতুন রাজনৈতিক দলগুলোকে কেন স্বাগত জানাবে? প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখনো শিশু পর্যায়ে আছে। দেখেন, একটা রাজনৈতিক দলকে কমপক্ষে, এখানে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে এখন বর্তমানে যেই পরিস্থিতিতে আছে সেখানে আসলে শিশু পর্যায়ে যে রাজনৈতিক দলগুলোর কথা আপনি বলছেন, সেগুলো আসলে কতটা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে? অন্তত 1 বছর সময় দেন তাদেরকে, তারপরে আমরা সমালোচনা করি। এখন পর্যন্ত তারা যাত্রাই শুরু করেনি, তারা তাদের ইশতেহারই তৈরি করেনি অনেকে। এমনও দেখা গেছে বহু দলের এখন পর্যন্ত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অফিসও হয়নি। তাদেরকে সুযোগ দিতে হবে। তাদের হয়নি এর অর্থ এই না যে হবে না। আমি মনে করি প্রত্যেকের সুযোগ দেওয়া উচিত এবং এই সরকারের একটা সুন্দর দৃষ্টিভঙ্গি যে তারা এই সুযোগটা দিচ্ছে। আমি তো মনে করি অন্য কোনো সরকার আমল হলে আমি জীবনেও পারতাম না এরকম রাজনৈতিক দলের কথা চিন্তা করতে। আমি বরং এই সরকারকে ধন্যবাদ দেব যে ওনারা অনেক উদার এবং যথেষ্ট গণতান্ত্রিক চর্চা করার জন্য দরজা খুলে দিয়েছে। এবং এখন দেখবেন যেটা হবে, আমি তো মনে করি 50টা কেন 100টা রাজনৈতিক দল হলেও রাজনীতি গণতন্ত্র চর্চা আরও বেড়ে যাবে এবং আমরা অনেক ভালো রেজাল্ট পাবো আমি বিশ্বাস করি। আপনি বেশি রাজনৈতিক দল হওয়ার জন্য কোনো আশঙ্কিত হবেন না, অনেক ভালো চর্চা হবে। এদেরকে একটা সুযোগ দেওয়া হোক। সুযোগ না দিয়ে আগে যদি তাকে 1 বছর চর্চা করতে না দিয়ে আগে যদি পরীক্ষা নিয়ে নেন, তাহলে রেজাল্ট কি হবে? গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে আসলে এখানে বিশেষজ্ঞদের কিছু মতামত আছে যে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে আসলে বলে যে গণতান্ত্রিক চর্চা বা তাদের মূল উদ্দেশ্য সেটা থাকে, কিন্তু দিন যত যায় তত দেখা যায় যে তারা নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্য থেকে অনেকটাই সরে গেছে। ধন্যবাদ এটা বলার জন্য। এটা কিন্তু ওনারা বলেছেন অতীতের ওই সমস্ত দলের সম্পর্কে বলেছেন, নতুনদের বেলায় বলেন নাই। দেখেন, আপনি যদি
10টা হোটেলে রেস্টুরেন্টে খাবার খারাপ খেয়ে আপনার যদি অভিজ্ঞতা হয়, এর অর্থ এই নয় যে 11 নম্বর রেস্টুরেন্টে আপনি সতর্কভাবে গেলে আপনি ভালো খাবার পাবেন না, বা আপনি রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দেবেন, এটা কোনোদিন হতে পারে না। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং, কিপ ডিগিং ফর দি বেটার। আপনি কি জানেন হীরা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে কয়লা খনিতে প্রচুর খোঁড়াখুঁড়ি করতে হয়, তারপর হীরা পাওয়া যায়। তার অর্থ এই না যে আমি কেন এই ময়লার মধ্যে খোঁড়াখুঁড়ি করব। হীরা পেতে হলে আপনাকে কয়লা খনিতে ধৈর্য নিয়ে আপনাকে খোঁড়াখুঁড়ি করতে হবে। প্রকৃত রাজনৈতিক দল পেতে হলে আপনাকে এখানে খোঁড়াখুঁড়ি করতে হবে। অতীতে 10টা রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, অতীতে 10টা ছাত্র পরীক্ষা দিতে যায় ব্যর্থ হয়েছে, তার অর্থ এই নয় যে আমি পরীক্ষা দিলে ফেল করব বা আমি রাজনৈতিক দল করলে একই কাজ করবে, এরকম মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ আপনি বোঝাতে চাইছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও বাংলাদেশ নতুন একটি আলোর মুখ দেখতে পারে, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ কি দেখেন, জুলাই 24-এর অভ্যুত্থান দেখেন, এই অভ্যুত্থান ঘটিয়েছে কিন্তু পুরনো কোনো রাজনীতি দল। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, নতুন তরুণরাই কিন্তু এই সম্মিলিতভাবে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই মিলে যেভাবে নেমেছে, এদেরকে উদ্বুদ্ধ করেছে কে? এই ছাত্র নতুন প্রজন্ম, তাই না? অবশ্যই ওই রাজনৈতিক দলগুলোর একটা ছিল, সাপোর্ট ছিল, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে নতুন প্রজন্মকে যদি সুযোগ দেওয়া হয় তারা আরও অনেক কিছু করে দেখাইতে পারবে, এবং আমি নতুন প্রজন্মদেরকে নিয়ে কাজ করছি। অসাধারণ। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও ফিরব, তবে প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়, হঠাৎ এত নতুন দলের আত্মপ্রকাশ কেন? আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত আছেন শওকত মাহমুদ এবং মোহাম্মদ রফিকুল আমিন। জনাব শওকত মাহমুদ, এই যে এতগুলো রাজনৈতিক দল আসলে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে ভবিষ্যতে কি এটা মানে যে আগামী জাতীয় নির্বাচন সেটাকে আসলে প্রভাবিত করবে কিনা? দেখুন, আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে প্রচলিত রাজনৈতিক দলগুলো যে ধরনের ধারণা করছেন, আমি তার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। আমাদের অধিকাংশ ভোটার এখন তরুণ। বাংলাদেশের জনসংখ্যার 62% হচ্ছেন মানে 1 থেকে আপনার 50 পর্যন্ত যাদের বয়স, এবং এদের 60% হচ্ছে 29 বছর পর্যন্ত বয়স। এই তরুণ ভোটাররা যারা গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি বা ভোট দেয়নি বা ভোটার হতে পারেনি, তাদের একটা বড় অংশ কিন্তু আগামী নির্বাচনে ভূমিকা পালন করবে। আমি ধরে বসে আছি আমি বড় দল, আমার আগের যেই ভোট প্রাপ্তি ছিল বা আমার কর্মী সংখ্যা যা, আমি মনে করছি যে আমি বেশি আসন পাবো। সব দলগুলো এরকম ভাবনা করতে। এই তরুণরা কতখানি রাজনৈতিক তরুণ? যেমন এনসিপি গঠনের পর আমরা দেখলাম এনসিপি কমিটি করতে গিয়ে তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ করতে পারেনি, এবং এদের অধিকাংশই কিন্তু যারা আন্দোলন করে সরকারকে ফেলে দিয়েছে তারাও কিন্তু আন্দোলন করেছে, কিন্তু আমাকে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে আমাকে এমপি বা সরকার গঠন করতে হবে, এই চিন্তার মধ্যে নেই। তাহলে এই তরুণরা রাজনৈতিক কিন্তু কোনো রাজনৈতিক দলের নেই। তাহলে এই তরুণরা কি করবে? এই অধিকাংশ তরুণদের উপরেই কিন্তু মতিগতি নির্ভর করছে, এবং এরা কিন্তু আমি মনে করি যেমন আমাদের জেনারেশন পর্যন্ত আমরা শেখ মুজিবুর রহমানকে দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি, আমাদের মধ্যে একটা তাদেরকে নিয়ে আবেগ কাজ করে, পক্ষে বা বিপক্ষে একটা রাজনৈতিক আদর্শ কাজ করে। কিন্তু এই নতুন জেনারেশন তাদের কিন্তু সেই পুরনো রাজনৈতিক আবেগ তাদের মধ্যে নেই। সেটা যদি হয় তাহলে আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে কিনা? মতাদর্শ নিয়ে তো প্রশ্ন আছে, এবং এই ছাত্ররা কোনো মতাদর্শের ক্ষেত্রে তারা প্রাধান্য দিতে চায় না। তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার এবং দেশ কোন দিকে ভালো হবে সেই চিন্তাভাবনাতেই কিন্তু তারা ভোট দেবে। এদেরকে কিন্তু কেউ প্রভাবিত করতে পারবে না। এই অংশটার উপরেই কিন্তু ভবিষ্যতের নির্বাচনের ফলাফল নির্ভর করছে। এখন আপনি যে বলছেন নতুন রাজনৈতিক দলগুলো হচ্ছে, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় যে আমি নির্বাচনে গেলে আমি হয়তো এই যে মাঝখানে যে একটা নিউক্লিয়ার জোন রয়ে গেছে এই ভোটারদের মধ্যে, এদের সহানুভূতি কোন দিকে যাবে এটা একটু যদি বলেন যে এই যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে, এদেরকে কি আসলে কোনো ধরনের, আমরা যে পেছনের দিনগুলোতে কিংস পার্টির কথা শুনেছি, মানে কিংস পার্টির কথা শুনেছি, সেই সাথে আসলে অনেক ধরনের হিসাব নিকাশ, রাজনৈতিক মেরুকরণ বা ভোটের মেরুকরণ থাকে, এই বিষয়গুলো কি আবার যুক্ত হবে? দেখুন, আমাদের পার্টি যেগুলো হচ্ছে এরা কেউ কিংস পার্টি না, কুইন্স পার্টিও না। একসময় ডিজিএফআই, এনএসআই বা স্পেশাল ব্রাঞ্চ সরকার কর্তৃক নির্দেশিত হয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নানাভাবে সহায়তা করেছে এবং সরকারের পারপাসে ব্যবহার করেছে। কিন্তু এখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার
যার নিজের কোনো রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই, হয়তো তারা এনসিপিকে কোনো কোনো উপদেষ্টা বা ডাক্তার ইউনূস বলছে যে তোমরা রাজনীতি করতে চাইলে দল গঠন করো, কিন্তু সরকারের কোনো এজেন্সি কোনো রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে বা গঠন না করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখছে না, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সরকারি প্রণোদনাও নেই যে তুমি রাজনৈতিক দলগুলো তোমাকে আমি ইলেকশনে এই করে দেবে করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অতীতের যেই রাজনীতি ছিল প্রত্যেকটি সরকারের আমলেই কিন্তু এই ধরনের এজেন্সি কিন্তু খেলাধুলা করেছে, এবং আমরা সবসময় বলতাম যে সরকারি দলের মহাসচিব হচ্ছেন ডিজিএফআই, ডিজিজে হন সেই সরকারি দলের মহাসচিব থাকতো, কিন্তু বর্তমানে সেটা নেই। এবং উনি যেটা বলেছেন আমি একমত যে বর্তমান সরকার গণতান্ত্রিক চর্চায় এমনভাবে এগিয়েছে যে কোনো দলকে না করা, দলকে হ্যাঁ করা সেই বিষয় নিয়ে যায়। কিন্তু কোনো কোনো প্রবণতা আছে আমি সমাজে দেখি নতুন রাজনৈতিক দল করার ক্ষেত্রে, আচ্ছা ডাক্তার ইউনূসের সঙ্গে কি এই ব্যাপারে আলাপ হয়েছে, আচ্ছা সেনা প্রধান বা কোনো জেনারেলের সঙ্গে আলাপ হয়েছে, মানে আলাপ হওয়া মানে যে তাদের সঙ্গে একটু সাবেক সেনা সদস্যদেরকে নিয়েও কিন্তু একটি রাজনৈতিক দল হয়েছে। জি, রাজনৈতিক দল হয়েছে এবং তারা রাজনৈতিক দল করেছে। আমার মনে হয় যে এটা ঘোষণা পর্যন্তই, এরপরে আমরা কোনো কার্যক্রম দেখিনি। এসব রাজনৈতিক দল একটা ধারণা হয়েছে যে যেহেতু সাবেক সেনা সদস্যরা এই গণ অভ্যুত্থানে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছেন, তাদের কেউ কেউ মনে করছেন যে তাদের রাজনৈতিকভাবে এগিয়ে আসা উচিত। একদম। আমি এই মুহূর্তে একটু চলে যাব জনাব রফিকুল আমিন আপনার কাছে, একটু ছোট করে যদি একটু বলেন যে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে যে অনেকগুলো দল এলেও তাদের মধ্যে দিন শেষে রাজনীতিতে আসলে প্রাসঙ্গিক তারা থাকে না, কি মনে করছেন? অতীতে থাকেনি, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আপনি খুব সংক্ষেপে বলতে বলছেন, যেটা বলছি অতীতে থাকেনি ওইটা আমার দেখার বিষয় না, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে, আমি এতটুকু আস্থা রাখি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই আজকের আলোচনায় যুক্ত থাকবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আলোচনা। টিভিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।